আগামী বছরের নির্বাচনের পর বিদেশি বিনিয়োগের জোয়ার আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আগামী বছর থেকে আমাদের ক্যাপিটাল মার্কেটের টার্ন অ্যারাউন্ড টাইম। জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা পেয়েছে সরকার। এতে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে দর কষাকষির সুযোগ তৈরি হয়েছে। ওষুধ কোম্পানিগুলোর সাথে একটা কোলাবোরেশনে এসে সহনীয় দাম নির্ধারণ করতে হতে পারে, যাতে করে এই ওষুধগুলোর সাপ্লাই যেন অব্যাহত থাকে। বেশ কিছু কোম্পানিকে তালিকাচ্যুতির উদ্যোগ নেওয়া হয়েছে, তবে বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে চলছে আতঙ্ক ও অস্থিরতা। আপনি ডিলিস্টিং এর সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসুন, কারণ বিনিয়োগকারীদের পুঁজি নিরাপত্তা দিন। বিনিয়োগকারীদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন, চলমান বিদেশি বিনিয়োগের আরো জোয়ার বইবে পুঁজিবাজারে। বাজারে ফিরছে আস্থা, সরগরম হাউস, নিয়মিত হচ্ছে হাজার কোটির লেনদেন। উত্থানের ধারাবাহিকতায় গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 143 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5518 পয়েন্ট। লেনদেন 1194 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 5730 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন বেড়েছে 10,175 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 396 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 268টির, কমেছে 105টির এবং অপরিবর্তিত রয়েছে 23টির দর। ডিএসসির মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পালেও লেগেছে হাওয়া, লেনদেন বেড়েছে প্রায় দ্বিগুণ। সিএসসি সূচক CASPI 332 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 15,357 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন 57 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 125 কোটি 73 লাখ টাকা। এছাড়া 333 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 202টির, কমেছে 111টির এবং অপরিবর্তিত রয়েছে 20টির দর। জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা পেয়েছে সরকার। এতে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে দর কষাকষির সুযোগ তৈরি হয়েছে। এছাড়া আইসিবির 900 কোটি টাকা ফান্ডের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেল প্রেসার আতঙ্ক কেটেছে। অন্যদিকে 9 আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে শেয়ার বাজার ও অর্থনীতির গেল সপ্তাহের বিশ্লেষণ জানাবেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের রিসার্চ টিমের পক্ষে ফাহিম হাসান। প্রধান সূচক DACX 5518 পয়েন্টে ক্লোজ হয়, যা গত সপ্তাহের থেকে 143 পয়েন্ট বেশি ছিল। মার্কেট টার্নওভার বেসিসে এ সপ্তাহের টার্নওভার গড়ে ছিল 1146 কোটি টাকা, যা বিগত সপ্তাহের গড় ছিল 907 কোটি টাকা। সিলেক্টেড টপ গেইনার যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্মল ক্যাপ শেয়ারগুলোর প্রাধান্য ছিল। আমরা যদি সিলেক্টেড টপ লুজার চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি NBFI শেয়ারগুলো ছিল। আমরা যদি সিলেক্টেড টপ ট্রেডেড শেয়ার চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিটি ব্যাংক, মালেক, স্পিন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা এবং বিকম ফার্মা। সেক্টর ওয়াইজ দেখি, তাহলে দেখতে পাচ্ছি ফার্মা সেক্টর, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক এবং ইন্স্যুরেন্স ছিল। আমরা যদি এই সপ্তাহের টপ নিউজগুলোর দিকে তাকাই, তাহলে প্রথমে দেখতে পাচ্ছি হাইকোর্ট সরকারকে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করে দিতে বলেছে। সরকারের জন্য যেটা করণীয়, যেটা হতে পারে, যে ওষুধ কোম্পানিগুলোর সাথে একটা কোলাবোরেশনে এসে সহনীয় দাম নির্ধারণ করতে হতে পারে, যাতে করে এই ওষুধগুলোর সাপ্লাই যেন অব্যাহত থাকে। এরপরে নিউজ হচ্ছে 9টা NBFI লিকুইডেশন করার সম্ভাবনা। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমানতকারীদের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক যে তারা তাদের প্রিন্সিপাল অ্যাটলিস্ট ফেরত পাবে। শেয়ার হোল্ডারদের জন্য এটা দুঃসংবাদ, বিকজ লিকুইডেশনের ক্ষেত্রে এ ধরনের দুর্বল NBFI-গুলো থেকে খুব বেশি আসলে প্রফিট বা মূলধন পাওয়ার সম্ভাবনা আসলে খুবই কম। আমরা যে এরপরে নিউজ দেখি, মার্জিন রুল নিয়ে বিসেক কিছু ফিডব্যাক চেয়েছে। সো যে সকল মার্জিন লেন্ডার প্রপার রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করে চলে, তাদের জন্য রেগুলেশনটা কিছুটা ফ্রেন্ডলি মনে হতে পারে। বাট যারা মার্জিন বড়োয়ার, তাদের জন্য একটু কঠিন হয়েছে শর্তগুলো, যেগুলো হচ্ছে প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে অ্যালাইন করতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হয়। আমরা যদি এরপরে নিউজ দেখি,
আইসিবি তার ফান্ড এক্সটেনশনের জন্য সময় চেয়েছে। এটা সামনের মাসগুলোতে যে একটা সেল অফের প্রেশার আসতো সেটাকে কিছুটা পিছিয়ে দেওয়া হচ্ছে। সো মার্কেট যখন ভালো হবে তখন আইসিবি এই টাকাটা আস্তে আস্তে করে রিকুপ করে পরিশোধ করতে পারবে। সর্বশেষ নিউজ সেটা হচ্ছে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আহ্বান করছে বাংলাদেশ ব্যাংক। সো ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের এখনও অনেক আনব্যাংকড পপুলেশন রয়েছে। সো ডিজিটাল ব্যাংক হয়তো একটা ভালো সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে, বাট এটাও মাথায় রাখতে হবে যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি অনেকটা স্যাচুরেটেড, অনেক বেশি কম্পিটিটর, এবং এক্ষেত্রে আপনার প্রফিটেবিলিটি বের করে আনাটাও হচ্ছে চ্যালেঞ্জিং। দর্শক, এর আগে ইসল্যান্ড ক্যামেলিয়া, হাই স্পিড, সোয়ানটেক্স সহ কিছু কোম্পানিকে পুঁজিবাজার থেকে ডিলিস্টিং বা তালিকাচ্যুত হয়েছে, যেগুলোর শেয়ার মার্কেট থেকে কিনে নেওয়া হয়েছে অনেক উচ্চ দরে। বর্তমানে উৎপাদন বন্ধ, লিস্টিং আইন পরিপালন না করা এমন বেশ কিছু কোম্পানিকে তালিকাচ্যুতির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে চলছে আতঙ্ক ও অস্থিরতা। আমাদের বিনিয়োগকারী এমনিতে আমরা খুব করুণ অবস্থায় জীবনযাপন করছি। এখন এই আর্থিক প্রতিষ্ঠান সেক্টরটা খুবই খারাপ অবস্থায় আছে। এর মধ্যে যদি আরও ডিলিস্টিং করা হয়, আর্থিক প্রতিষ্ঠান খাত থেকে যদি অন্তত 13টা প্রতিষ্ঠান ডিলিস্টিং বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এটা অত্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আমাদের বিনিয়োগকারীরা আমরা চাচ্ছি যদি এখন তো এই ডিলিস্টিং সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা যাতে ফেস ভ্যালুতে বাইব্যাক করা হয়। এরপরও আমাদের আবেদন থাকবে কমপক্ষে 2 বছর যাতে এই কোম্পানিগুলোকে সময় দেওয়া হয়, 2 বছর মধ্যে যেন তাদের একটা সুযোগ দেওয়া হয়, এরপর যেন ডিলিস্টিং সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের বিনিয়োগকারীদের পক্ষ থেকে আমি বিনিয়োগকারীদের পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে বলবো, আপনি ডিলিস্টিংয়ের সিদ্ধান্ত থেকে দ্রুত সরে আসুন, কারণ বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা দিন। বিনিয়োগকারীদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না প্লিজ। পুঁজিবাজার উন্নয়নের জন্য বাংলা সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে পুঁজিবাজারকে স্থায়ী স্থিতিশীলতার জন্য এবং উন্নয়নের জন্য, শক্তিশালী করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, সেদিকে আপনি অবস্থান নিন। পুঁজিবাজার বিনিয়োগকারীদের বিরুদ্ধে অবস্থান নেবেন না প্লিজ, কারণ এটা অত্যন্ত আত্মঘাতী সিদ্ধান্ত। এটা যারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, ডিএসসির সাথে যারা এই ডিলিস্টিং সিদ্ধান্ত যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা সরকারের কাছে আমরা অনুরোধ করব তাদেরকে যেন দৃষ্টতম শাস্তির আওতা আনা হয়। কারণ এখানে একটা উদ্দেশ্য প্রণীত মহল রয়েছে, তাদের স্বার্থে এই কাজগুলো করতেছে, বিনিয়োগকারীদের স্বার্থে এটা হচ্ছে না। আর্থিক খাত পুঁজিবাজার একটা গুরুত্বপূর্ণ সেক্টর। এখানে অনেক শেয়ার আছে, অনেক বিনিয়োগকারীদের শেয়ার কিনা আছে, যেখানে একটা শেয়ার 30 টাকায় কিনা আছে, 25 টাকা, 20 টাকা, 18 টাকা, সে শেয়ারটা 4 টাকা ঘরে নেমে এসেছে। এতে বিনিয়োগকারীদের অভাবনীয় ক্ষতি হচ্ছে। এই ক্ষতির দায় সম্পূর্ণ ডিএসসি এবং এসএসসিকে নিতে হবে, কারণ বিনিয়োগকারীর কষ্টে তাদের ক্ষতি উত্তরণের জন্য বারংবার বিনিয়োগ করে এক অদৃশ্য শক্তির হাতে পরাজিত হচ্ছেন। এই দায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ সংস্থাকে নিতে হবে এবং রেগুলার বডিকে নিতে হবে। এটার পিছনে অত্যন্ত একটা ষড়যন্ত্র রয়েছে, আর্থিক খাতকে ধ্বংস করার ষড়যন্ত্র তারা মেতে উঠেছে। কাজেই আর্থিক খাতের ধ্বংস যাতে না হয়, পুঁজিবাজার বিনিয়োগকারীরা, আর্থিক খাতের যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা, তাদের পুঁজির সুরক্ষায় তারা কঠোর কর্মসূচিতে বাধ্য হবে। ডিলিস্টিং পুঁজিবাজারের একটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে একটি কোম্পানিকে কিভাবে তালিকাচ্যুত করা উচিত সে বিষয়ে প্রয়োজন স্পষ্ট নির্দেশনা। তবে বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য তালিকাচ্যুতির চেয়ে মার্জান অ্যাকুইজিশন প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। ডিলিস্টিং ইজ এ ভেরি নর্মাল ফাংশন অফ দ্য স্টক এক্সচেঞ্জ অ্যান্ড স্টক মার্কেট। তো এটা আমাদের এখানে বেশি আলোচনা হয় কারণ এই প্র্যাকটিসটা আমাদের শুরু করা হয়নি, এবং এটা ধরেন যখন প্র্যাকটিসটা শুরু করা হয় নাই, কিন্তু এটা যেভাবে করা উচিত সেটার একটা স্ট্রেট কাট ফর্মুলা থাকা উচিত, যেটা বিনিয়োগকারীরা অনেক আগে থেকেই জানবে যে একটা কোম্পানি ডিলিস্টিংয়ের দিকে যাচ্ছে কি যাচ্ছে না, সো দ্যাট দে ক্যান মেক দেয়ার ওন ডিসিশন যে এখানে সে থাকবে কি থাকবে না। তা আমাদের এই প্রসেসটাই আমি বলছি যে ইট হ্যাজ নট বিন কমেন্সড ইয়েট, ইট হ্যাজ নট বিন প্র্যাকটিসড, হ্যাঁ, এবং সেই ডিলিস্টিং প্রসেসটা ইজ নট আউট অফ কোশ্চেন, ইটস ফ্লড। তো সেই ক্ষেত্রে এটাকে আগে প্রথমে রিভাইজ করতে হবে যেটা কীভাবে করা যায়। কিন্তু তার আগে ধরেন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য ফর দ্য বেস্ট প্র্যাকটিস অ্যান্ড বেস্ট ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টার্স, যে সেখানে আমাদের মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন আইনটা আগে রিভাইজ করা দরকার। কারণ আপনি একটা কোম্পানি ডিলিস্টিং পর্যায়ে যখন নিয়ে যাবেন, তখন এটা দেখতে হবে যে এখানে আপনার whether you have given enough opportunity for someone to revive the company or not.
এবং কাউকে যদি রিভাইভ করতে হয়, লাইক সে আপনি একটা কোম্পানি চালাচ্ছেন, ইউ আর নট রানিং দ্য কোম্পানি ওয়েল, বাট আই সি দ্য পোটেনশিয়াল। এখন তাহলে আমাকে ধরেন সারা পৃথিবীতে যেটা হয় যে সেখানে আই স্টেপ ইন অ্যান্ড আই অ্যাকোয়ার দ্য কোম্পানি, যদি ইফ আই সি দ্যাট আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু টার্ন অ্যারাউন্ড দ্য কোম্পানি। কিন্তু আমাদের এখানে যদি আপনি এই জিনিসটা দেখেন, এটা একটা নাইটমেয়ার। তো এই যে ধরেন আপনি পারছেন না, কিন্তু তার জন্য বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তার আগে আপনি পারছেন না, কিন্তু অন্যদেরকে সুযোগ দেওয়া উচিত যে ইফ সামওয়ান স্টেপ ইন অ্যান্ড টেক দ্য কোম্পানি টু টু এ বেটার লেভেল, তাহলে সেই সুযোগটাকে করে দেওয়া উচিত। যেমন ধরেন আমাদের লিজিং কোম্পানিগুলি মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন অনেক আগে হওয়া উচিত ছিল। কেন হওয়া উচিত ছিল? যে আমরা আজকে 10 বছর ধরে বলছি যে এই লিজিং কোম্পানিগুলি টিকবে না, বিকজ এই কোম্পানিগুলি ইজ ভেরি ব্যাডলি ম্যানেজড অ্যান্ড রান। দ্য মানি দ্য পাবলিক ফান্ড ওয়াজ লুটেড, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এটার জন্য যেটা রেগুলেটরি স্টেপ হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে যে আপনাকে এটা মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনটাকে ইজি করে দেওয়া ছিল ফর আদার্স টু স্টেপ ইন টু কাম টু অ্যাকোয়ার দ্য কোম্পানি অ্যান্ড রান ইট ওয়েল। এখন ধরেন কিছুই করা হয়নি, এখন কোম্পানিকে বলা হচ্ছে যে এগুলিকে মার্জার করা হবে, ডিলিস্ট করা হবে, বা অ্যামালগামেশনের দিকে যাচ্ছে। সেখানে বিনিয়োগকারীরা তো স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আই এম এক্সট্রিমলি সিম্পাথাইজ উইথ দ্য ইনভেস্টার্স, কারণ ওনাদের কোনো ফল্ট নেই। দে হ্যাভ ইনভেস্টেড looking at the balance sheet, which and now we see the quality of the balance sheet. Everything was overstaged. এই জিনিসগুলির জন্য এখন আমাদের মার্কেট যে একটা ইটস লং রিসিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে একটা গভর্নেন্স। বিজনেস কেস যতটুকু দায়ী কোম্পানিগুলি, তার চেয়ে অনেক বেশি দায়ী হচ্ছে গভর্নেন্স। এই গভর্নেন্সটা ফ্রম দ্য রেগুলেটরি সাইড কখনই করা হয়নি, এবং ফ্রম দ্য স্টক এক্সচেঞ্জ থেকেও করা হয়নি। But unfortunately, ultimate sufferer is the investor. মার্জিন রুলস 2025-এর খসড়া অনুমোদন করেছে বিএসইসি। চলছে জনমত জরিপ। প্রস্তাবিত আইনের কোন বিষয়গুলো সংশোধন বিয়োজন প্রয়োজন, সে বিষয়ে জানবো ডিবিএ প্রেসিডেন্টের কাছে। যেমন ধরেন এখানে বলা হচ্ছে যে এ গ্রুপের বাইরে বি এবং জেড গ্রুপে দেওয়া যাবে না, এ এবং এন এর মধ্যে দেয়ার আর ফিউ কন্ডিশনস হুইচ আর ফাইন। এর থেকে যখন একটা কোম্পানি বিতে বা জেডে চলে যায়, তাহলে উইদিন 5 days আমাদেরকে এখানে লোনটা অ্যাডজাস্ট করতে হবে। আইদার আমাদেরকে ক্যাশ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অথবা উই হ্যাভ টু সেল দ্য শেয়ারস ইন দ্য মার্কেট। এটা যেটা হচ্ছে যে এটা ধরেন 5 days ইজ টু স্ট্রিনজেন্ট। উইদিন 5 days আপনার পুরো মার্কেট যখন একটা স্টকের উপর অ্যাডজাস্টমেন্টে যাবে, তখন দেয়ার উইল বি সাম সেল প্রেশার, একটা আর্টিফিশিয়াল প্রাইস ফল আমরা দেখতে পাবো, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। তো সেখানে আমরা বলবো যে এটা একটু রেশনাল করার জন্য, এটা কীভাবে করা যায় সেটার জন্য আমরা ডিসকাশন চাচ্ছি। আমরা প্রিএমটিভ কোনো সাজেশন দিতে চাচ্ছি না, বাট আমরা ব্যাপারটা যে রিয়েলিস্টিকলি যে এটা ঠিক হবে না মার্কেটের জন্য, এবং বিনিয়োগকারীরা সুরক্ষিত থাকবে না। কারণ 5 দিনের মধ্যে আপনার পুরো মার্কেট একটা স্টক যখন সেলে দেয়, সেটা তো প্রেশার আনসাস্টেনেবল হবে। তো এই ধরনের কয়েকটা ইস্যু যেগুলিতে আমরা মনে করি যে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, সেগুলি আমরা বলবো একটু রিকনসিডার করার জন্য। আরও আপনার যেমন ধরেন এখানে বলা হচ্ছে যে আপনার যখন আপনার লাইক সে ইউ আর এন ইনভেস্টার, আপনাকে যখন আমরা মার্জিনটা দেবো, তো তখন আপনার ডিটেলসটা নিতে হবে। কিন্তু যেটা হচ্ছে কি লাইক সে ব্যাংক যেমন সিআইবি থেকে তার ডিটেলসটা পায়, সিআইবি ডিটেলসটা বলতে আমি বোঝাচ্ছি যে তার পাস্ট হিস্ট্রি অফ বরোয়িংটা আপনি উইদিন এ ভেরি শর্ট টাইম আপনি পেয়ে যাবেন যে ওয়েদার হি হ্যাজ বিন ডিফল্টেড অর নট। বাট আমাদের স্টক মার্কেটে এই ধরনের কোনো সেন্ট্রাল ডাটাবেস নেই। তো এখন আমরা ইনফরমেশনটা কীভাবে পাবো সেটা নিয়ে একটু কথা বলা দরকার, রাইট? সো ইন দ্যাট কেস দ্যাট উইল হ্যাভ টু হ্যাভ এ সেন্ট্রাল database either by BSEC or by the stock exchanges, যে এই জিনিসগুলি যতদিন না হয় ততদিন আমরা কীভাবে এটা অ্যাড্রেস করবো। কারণ আপনার ইনফরমেশন তো আই ক্যানট আস্ক দ্য ইনফরমেশন টু দ্য CDBL, টু দ্য স্টক এক্সচেঞ্জ অর টু দ্য আদার ব্রোকার্স। তো সেখানে আপনার কোনো আমার যে নতুন ক্লায়েন্টটা আসলো, ওয়েদার হি হ্যাজ বিন ইন ডিফল্ট অর নট, সেটা ইমিডিয়েটলি আইডেন্টিফাই করা ইজ নট ইজি। তারপরে ধরেন এখানে বলা হচ্ছে যে আপনার আপনি আসার সাথে সাথে আমি আপনাকে ইনভেস্ট করতে পারবো না, বাট ইট কুড বি এ হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। সেখানে আপনার ধরেন আপনি ইফ ইউ
few crore টাকা, এবং সেখানে if I see your credential, if I see you have a sustainable income, if I see you have the repayment ability, সেখানে আপনার আমার একটা লম্বা সময় ওয়েট করাটা কত যুক্তিযুক্ত, এই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাচ্ছি। দর্শক, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের উদ্যোগে দেশে প্রথমবারের মতো শেয়ার বাজার ভিত্তিক বিদেশি বিনিয়োগকারীদের সামিট অনুষ্ঠিত হয়েছে। আগামী বছরের নির্বাচনের পর বিদেশি বিনিয়োগের জোয়ার আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে নতুন শেয়ার এনে পুঁজিবাজারকে করতে হবে আরো প্রসারিত, বলছেন বিশেষজ্ঞরা। The first outcome is that we had the largest number of foreign investors in the summit. Physical presence ছিল more than 100, and all of them are investors. সেখানে আপনার আমাদের যারা লোকাল গভর্নমেন্ট থেকে পার্টিসিপেশন ছিল, পলিটিক্যাল পার্টি পার্টিসিপেশন ছিল, কারণ ইলেকশন ইজ ফোর্থকামিং। সো ইলেকশনের পরেই আসলে আমরা হয়তো রিয়েল ইকোনমি ড্রাইভটা দেখতে পারবো, এবং সেখানে আমরা আশা করছি যে আগামী বছর থেকে আমাদের ক্যাপিটাল মার্কেটের টার্ন অ্যারাউন্ড টাইম, ইফ এভরিথিং গোজ ওয়েল। ইলেকশনের কারণেই আপনার এই যে ফরেন ইনভেস্টার্স দে আর কামিং, দে আর লুকিং ইনটু দ্য মার্কেট, যে অপরচুনিটিটা কতটুকু ক্রিয়েট হবে। কিন্তু ট্রিমেন্ডাস ইন্টারেস্ট অফ দ্য ফরেন ইনভেস্টার্স ইন বাংলাদেশ, বাট আমাদের যেটা করতে হবে সেটা প্রথমেই করতে হবে, উই হ্যাভ টু ইনক্রিজ দ্য মার্কেট সাইজ, উই হ্যাভ টু ব্রিং মোর শেয়ার্স ইনটু দ্য মার্কেট। যে মার্কেট সাইজ আছে, ইটস নট এনাফ ফর দ্য ফরেন ইনভেস্টার্স টু লুক ইনটু। তো এইটার এই মার্কেট এক্সপানশনটা ইমিডিয়েটলি আমাদেরকে করতে হবে অ্যাট দ্য সুনেস্ট পসিবল টাইম, অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ দ্য নিউ গভর্নমেন্ট কামস। যখন নতুন গভর্নমেন্ট আসবে, ওনাদের একটা রোড ম্যাপ আমাদেরকে দিতে হবে ফর দ্য 5 years। আমরা চাই এই স্টক মার্কেটটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের কর্পোরেট গভর্নেন্স যেটা, সেটা আরও অনেক বেশি ট্রান্সপারেন্ট করতে হবে এবং স্ট্রং করতে হবে। আমাদের অডিট প্রসিজিওরটাকে স্ট্রং করতে হবে। আমরা উই অল নো যে আমাদের এই ব্যাংকিং সেক্টর এবং মানে ফাইন্যান্সিয়াল সেক্টরে আজকে যে দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে আমাদের অডিট প্রসেস ওয়াজ নট রাইট। সেই অডিট প্রসেসটাকে আমাদেরকে ঠিক করতে হবে। আমাদেরকে রেগুলেটরি সাপোর্ট করতে হবে, দে শুড অ্যাক্ট অ্যাজ ফ্যাসিলিটেটর রাদার দ্যান জাস্ট রেগুলেটর। এই কয়েকটা সামান্য কাজ যদি আমরা করি, বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অফকোর্স আবারও বলছি যে বাজারের সাইজটা বড় করতে হবে। আপনার 2026 সাল থেকে আমি আই এম কোয়াইট কনফিডেন্ট, ইনশাল্লাহ উইল সি ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ফরেন ইনভেস্টার্স ইন্টারেস্ট ইনটু আওয়ার মার্কেট। দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। খারাপ অবস্থা থেকে মার্কেট ভালোর দিকে যাচ্ছে, তার অর্থ এই নয় যে বাজার পুরো গতি পেয়েছে। বর্তমান বাজার যেভাবে এগুচ্ছে, তাতে গুজবের ছড়াছড়িতে তাড়াহুড়া করে অনেকেই ঝুঁকছেন বাজার শেয়ারে, তাতে বিনিয়োগে বাড়ছে ঝুঁকি, মার্কেটও পাচ্ছে ভুল বার্তা। যে শেয়ারেই বিনিয়োগ করে থাকেন না কেন, সেটি সম্পর্কে আপনার প্রয়োজন সম্যক ধারণা, বলছেন বিশেষজ্ঞরা। আমার সবসময় যেটা মেসেজ থাকে যে বিনিয়োগটা আপনাকে করতে হবে স্লোলি, মানে বিনিয়োগ খুব ফাস্ট মুভমেন্ট একটা ফাংশন না বা অ্যাক্টিভিটিস না। বিনিয়োগটা আস্তে করতে হবে, কারণ আপনাকে বুঝে বিনিয়োগ করতে হবে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট দ্যাট ওয়ার ইউ আর ইনভেস্টিং, হোয়াট ইউ আর ইনভেস্টিং ইন, এবং সেই জন্য একটু সময় যদি দরকার হয় সময় নেবেন। এবং আপনাকে অবশ্যই মোমেন্টামটা বুঝতে হবে যে আপনার আমাদের স্টক মার্কেট যদিও আমাদের দেশে ম্যাক্রোইকোনমির সাথে ওয়াজ নট correlated, but it is correlated everywhere in the world. তো আমাদের এই ম্যাক্রোইকোনমিক সিচুয়েশনটা একটু বুঝতে হবে। আমরা এখন একটা খুব খারাপ অবস্থা থেকে একটু বেটার অবস্থার দিকে যাচ্ছি, বাট তার মানে এই না যে আমরা খুব ফুল স্পিডে এখনই মানে দৌড়াতে পারবো। তো এই জিনিসগুলি বুঝে এবং আপনাকে সেক্টর অ্যানালাইসিস করে, স্পেসিফিক কোম্পানি অ্যানালাইসিস করে ইনভেস্ট করাটা আপনার জন্য মানে ইজ দ্য মোস্ট ওয়াইজ ডিসিশন ফর ইউ। এবং আমি আরেকটা জিনিস বলবো যে যখনই ইনভেস্ট করেন, বাজারের মোটামুটিভাবে যেসব স্টক লিস্টেড সেগুলি নিয়ে একটা সম্যক ধারণা নিয়ে ইনভেস্ট করেন। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার চাঙ্গাভাবে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে দেশটির ডাও জোন্সের সূচক গেল 5 দিনে 1.90% বেড়ে দাঁড়িয়েছে 45,637 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 2.07% বেড়ে দাঁড়িয়েছে 6,502 পয়েন্ট।
যুক্তরাষ্ট্রে চাঙ্গা ভাব থাকলেও পতনে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.99% কমে দাঁড়িয়েছে 9,217 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.04% কমে দাঁড়িয়েছে 24,040 পয়েন্ট। দর্শক, হালকা মিশ্র প্রতিক্রিয়ায় সপ্তাহ শেষ করেছে এশিয়ার শেয়ার বাজার। এর মধ্যে গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 0.11% বেড়ে দাঁড়িয়েছে 42,829 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 0.53% বেড়ে দাঁড়িয়েছে 3,844 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 1.35% কমে দাঁড়িয়েছে 80,081 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1.15% কমে দাঁড়িয়েছে 1,47,344 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের এই সপ্তাহের পর্ব আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।